সকলকে আবারও ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কর্তার বিভিন্ন যে ভাগগুলো সেগুলো আলোচনা করেছি। তো এই ভিডিওতে কিন্তু আমরা কর্মের যে বিভিন্ন ভাগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে হচ্ছে মুখ্য কর্ম কাকে বলে। দেখো, একটি বাক্যে দুটো কর্ম অনেক সময় থাকে, একটি হচ্ছে মুখ্য কর্ম, একটি গৌণ কর্ম। আমরা এত কঠিন সংজ্ঞায় যাব না, আমরা একদম শর্টকাটে মনে রাখবো কিভাবে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম চিনব। দেখো, বস্তুবাচক বা অপ্রাণীবাচক কোনো যদি কর্ম থাকে সেটা হচ্ছে মুখ্য কর্ম হবে, আমি একবারে মনে রাখবো। আর যদি কোনো প্রাণীবাচক কোনো কর্ম থাকে সেটা হচ্ছে কি, সেটা কিন্তু হবে হচ্ছে গৌণ কর্ম। দেখো কীরকম বিষয়টা, যে দেখো যে পিতা বাবানকে ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে দেখো বাবানকে ও ব্যাকরণ দুটো কিন্তু কর্ম। এবার দেখো ব্যাকরণ এটা কিন্তু কোনো প্রাণীবাচক নয়, এটা কি একটা বস্তুবাচক বা অপ্রাণীবাচক। তো এটাই হচ্ছে কি মুখ্য কর্ম। আর এই যে বাবান, এই বাবান কি প্রাণীবাচক, তার মানে এটাই হচ্ছে কি গৌণ কর্ম। বোঝা গেল? তাহলে ঠিক একইভাবে আমরা পরের উদাহরণটাও দেখব, যে সৌমি দাদাইকে চিঠি লেখে। তাহলে কি লিখছে? চিঠি লিখছে। কাকে লিখছে? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই কিন্তু আমরা কর্ম জানি। একদম এটা সহজ বিষয়। তো দেখো এখানে দুটো কর্ম, একটা হচ্ছে দাদাইকে এবং চিঠি। তো দাদাইকে যেহেতু হচ্ছে কি একটা প্রাণীবাচক, তার মানে এটা হচ্ছে গৌণ কর্ম। আর হচ্ছে চিঠি হচ্ছে যেহেতু একটি অপ্রাণীবাচক, তার মানে চিঠি হচ্ছে কি মুখ্য কর্ম। বোঝা গেল? এরপরে যেটা দেখবো হচ্ছে অনুক্ত কর্ম। অনুক্ত কর্ম কি? কর্তৃবাচ্যের কর্মকে অনুক্ত কর্ম বলে। অর্থাৎ কর্তৃবাচ্যের যে কর্মটা থাকে সেটা হচ্ছে অনুক্ত কর্ম। যে পশ্চাতে রেখেছো যারে, এ বাক্যে এই যারে যে বিষয়টা সেটা কিন্তু কর্মবাচ্য, কর্মবাচ্য নয়, মানে অনুক্ত কর্ম। ঠিক আছে? তো এই যে অর্থাৎ কর্তৃবাচ্যের যখন কর্ম, যেটা কর্ম থাকবে, এটা যেহেতু একটা কর্তৃবাচ্য, তো তোমরা যদি বাচ্য সম্পর্কে ক্লাস চাও সেগুলো অবশ্যই নিয়ে আসা হবে। তো দেখো এখানে আমরা অত আলোচনা করব না, জাস্ট দেখবো, মনে রাখবো যে কর্তৃবাচ্যের যে কর্ম সেটা হচ্ছে অনুক্ত কর্ম। বোঝা গেল? এরপর দেখো অসমাপিকা ক্রিয়াকৃত কর্ম। যে অসমাপিকা ক্রিয়াতে কর্মের ভাব প্রকাশ পেলে এই এই কর্মটা কিন্তু উৎপন্ন হয়। যেমন কি, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে মরিতে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? মরিতে হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, ক্রিয়াটি কর্মভাব প্রকাশ করছে, তাই একে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়াকৃত কর্ম। যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এখানে এই যে অসমাপিকা ক্রিয়া, এটা কিন্তু কোথাও একটা কর্মের ভাবকে প্রকাশ করছে, তাই একে আমরা বলবো অসমাপিকা ক্রিয়াকৃত কর্ম। এবার দেখো বাক্যাংশ বা উপবাক্যীয় কর্ম। অনেক সময় কি হয়, যে একটি বাক্যের মধ্যে কর্মের মানে একটি বাক্যের কোনো অংশ, একটা নির্দিষ্ট কিছু পরিমাণ অংশ স্বয়ং কর্মের স্থান দখল করে নেয়। মানে একটি দুটি নয়, একটি বাক্যের একটা অংশ, বাক্যের যে বিভিন্ন খণ্ডাংশ থাকে, ঠিক আছে, সেই বাক্যের যে একটি খণ্ডাংশ কোথাও একটা গিয়ে সে স্বয়ং নিজে কর্মের স্থান নিয়ে নেয়। ঠিক আছে? সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে এই উপবাক্যীয় কর্ম বা বাক্যাংশ কর্ম। যেমন রক্তাক্ত ক্ষতস্থানটা কে না দেখেছে, এখানে এই রক্তাক্ত ক্ষতস্থান এটা পুরোটাই একটি কর্মের স্থান দখল করে নিয়েছে। এই যে খণ্ডাংশটা, বাক্যের যে খণ্ডাংশ, একে আমরা বলবো হচ্ছে বাক্যাংশ বা উপবাক্যীয় কর্ম। এরপরে কর্মের বিবসাটা খুবই ইম্পর্টেন্ট, যে যথার্থ বা স্পষ্টতা বোঝাতে একটা কর্মের পুনরাবৃত্তি হলে কর্মের বিবসা বলা হয়। যেমন যে কাকে কাকে বলবে, এখানে কাকে কাকে, এই যে কর্মের একটা কি পুনরাবৃত্তি হচ্ছে, তাই তো? এই পুনরাবৃত্তি হচ্ছে কর্মের বিবসা। তো দেখো এখানে কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে তোমরা দেখলে যে অনুক্ত কর্ম, এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং সব থেকে এই মুখ্য কর্ম এবং যে গৌণ কর্ম, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বেশি। তো এই দুটা তোমরা একটু ভালো করে দেখবে, একবার দেখলেই কিন্তু বিষয়টা মনে থাকবে। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়।